নমস্কার। আমার আজকের বলার বিষয় সুকুমার রায় ও রবীন্দ্রনাথ। প্রথমেই জানাই আমি বাচিক শিল্পী নই, তাই আমার দোষ ত্রুটি আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। আজকের দিনে দাঁড়িয়ে প্রসঙ্গটি খুবই এই আলোচনাটি খুবই প্রাসঙ্গিক, কিন্তু এদের দুজনের সৃজন ক্ষেত্র এত বহুধা বিস্তৃত যে তা নিয়ে আলোচনা করার মতন ধৃষ্টতা আমার নেই। বরং আসুন আমরা এই দুই সমসময়ের অসমবয়সী এই দুই বন্ধুর মধ্যেকার যে রসায়ন, আজকের ভাষায় যাকে কেমিস্ট্রি বলে, সেই রসায়নটা একটু দেখে নিই। সুকুমার রায়ের পিতা উপেন্দ্র কিশোর ছিলেন একজন সঙ্গীতজ্ঞ, শিশু সাহিত্যিক, স্বশিক্ষিত একজন অঙ্কন শিল্পী এবং মুদ্রণ বিশেষজ্ঞ। তিনি যখন 1884 খ্রিস্টাব্দে ব্রাহ্মধর্ম গ্রহণ করেন, তখন তার সঙ্গে ঠাকুরবাড়ির যোগাযোগ হয় এবং খুব স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথের সঙ্গে তার খুব অন্তরঙ্গ একটা সম্পর্ক স্থাপিত হয়। এই পারিবারিক সূত্রে সুকুমারের সঙ্গে রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ সান্নিধ্য। সুকুমার এই পারিবারিক সূত্র ছাড়াও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং সেই জন্যই এবং অনুভবী মানুষ, সেই জন্যই তিনি রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মকে তখন থেকেই পাঠ করছেন এবং তাকে রবীন্দ্রনাথকে বোঝার চেষ্টা করছেন। রবীন্দ্র সান্নিধ্যে ছিল তার অবাধ আমন্ত্রণ। যে কোনো অজুহাতে তিনি দল বেঁধে যাচ্ছেন শান্তিনিকেতনে, আবার কলকাতাতে রবীন্দ্রনাথ এলে সেখানেও তিনি হাজির। প্রখ্যাত সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের কন্যা সীতা দেবী তার পুণ্যস্মৃতি গ্রন্থে 1911 সালের 25শে বৈশাখে সুকুমার রায়ের সঙ্গে দল বেঁধে শান্তিনিকেতন যাবার বর্ণনা দিচ্ছেন। সেইবার শান্তিনিকেতনে সুকুমার তার অদ্ভুত রামায়ণ পড়ে শোনান। 1917 সালের কথা তিনি সীতা দেবী লিখছেন যে সেবার সুকুমার বাবুরা 4 দিন ছিলেন বোধহয়। এ 4 দিনই গান, গল্প, কবিতা পাঠ প্রভৃতি একটানা চলিত। দিন 2 সারার প্লেও হইল। যাত্রার দিন বার্তিনচার ইচ্ছা বা অনিচ্ছাপূর্বক ট্রেন ফেল করিয়া সত্যই তাহারা চলিয়া গেলেন। সুকুমার রায় প্যারোডি করতেও খুব দক্ষ ছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্ক এতটাই স্নেহের ছিল যে তাঁর গানেরও প্যারোডি করতে তিনি দ্বিধা করেননি। শান্তিনিকেতনের তখন আর্থিক অবস্থা খুব ভালো ছিল না। শান্তিনিকেতনের রান্নাঘরে আলুর ব্যবহারে বাড়াবাড়ি দেখে রসিক সুকুমার অনায়াসে গেয়ে ওঠেন, এই তো ভালো লেগেছিল, আলুর নাচন হাতায় হাতায়। আবার আমাদের শান্তিনিকেতন গানের সুর নিয়ে মজা করে তার প্রতিষ্ঠিত যে মন্ডা সম্মেলন, তার জাতীয় সঙ্গীত রচনা করেন আমাদের মন্ডা সম্মেলন। আরেকটি মজার ঘটনার কথা উল্লেখ না করে পারছি না। মন্ডা সম্মেলনের সদস্য বিমলাংশু প্রকাশ রায় তার স্মৃতিকথায় বলছেন যে শান্তিনিকেতনে একদিন সুকুমারকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ বলছেন, সুকুমার, তুমি যে লিখেছ ভাবেককে ভাব, ভাব দুগুণে ধোঁয়া, 3 ভাবে ডিসপেপসিয়া, ঠেকুর উঠবে চোয়া, আমাকে উদ্দেশ্য করে লিখেছ কি? এমনই সহজ এবং মধুর সম্পর্ক ছিল অসমবয়সী এই দুই বন্ধুর। 1913 সালে সুকুমারের সঙ্গে সুপ্রভা দেবীর বিয়ে হয়। রবীন্দ্রনাথ তখন শিলাইদহে জমিদারির কাজে খুব ব্যস্ত ছিলেন, কিন্তু সমস্ত কাজ ফেলে সেই বিয়ের আসরে এসে তিনি শেষ পর্যন্ত উপস্থিত হলেন। সুপ্রভা দেবী সুগায়িকা ছিলেন। রবীন্দ্রনাথ তাঁর খাতায় স্বহস্তে কয়েকটি গান লিখে দেন এবং শিখিয়েও দেন। সুকুমার নিজেও তার কাছে গান শেখেন একটি মহড়ায়। আমরা জানতে পারছি, দেশ ও দেশ নন্দিত করি মন্দিত তব ফেরি, এই গানটি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ নিজে শিখিয়েছিলেন। সুকুমার 2টি ব্রহ্মসঙ্গীত লেখেন বিবাহ উপলক্ষে লেখা গান দুটি। একটি প্রেমের মন্দিরে তাঁর আরতি বাজে এবং নিখিলের আনন্দ গান। এই গান দুটিতে রবীন্দ্রনাথের সুরের কিন্তু প্রভাব রয়েছে। এছাড়া আরেকটি গান পাওয়া যায়, সত্যজিৎ রায় বলছেন সেই গানটি সম্ভবত বঙ্গভঙ্গ আন্দোলন উপলক্ষে লেখা, টুটিল কি আজি ঘুমের ঘোর। এবং এই বঙ্গভঙ্গ আন্দোলন সময়কালে রবীন্দ্রনাথের একটি তেজোদীপ্ত ফটোগ্রাফ দেখা যায়, সেটি সুকুমার রায়ের তোলা। কিন্তু 1911 সালে সুকুমার রায় প্রিন্টিং টেকনোলজি এবং ফটোগ্রাফি নিয়ে পড়ার জন্য লন্ডনে যান। সেখানে তিনি
চিঠির মাধ্যমে চিঠিতে বা পরিবারের সবার খবর নিচ্ছেন, কলকাতার সাংস্কৃতিক জগতের খবর নিচ্ছেন, ব্রাহ্ম সমাজের খবর নিচ্ছেন, খোঁজ নিচ্ছেন জীবনস্মৃতির ব্লগ ঠিক হয়েছে কিনা। তো এরই মধ্যে রবীন্দ্রনাথ 1912 সালের 16ই জুন পৌঁছন লন্ডনে, সঙ্গে ইংরেজি অনুবাদের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের খাতা। সুকুমার রায় উইলিয়াম পিয়ারসনের আমন্ত্রণে তার বাড়িতে 21শে জুন একটি প্রবন্ধ পড়েন বাংলা সাহিত্য সম্পর্কে। সেইটিতে কিন্তু বড় অংশ জুড়ে ছিল রবীন্দ্র সাহিত্য, এমনকি রবীন্দ্রনাথের সুদূর পরশপাথর সন্ধ্যা এই সমস্ত কবিতাগুলি ইংরাজি অনুবাদ করে তিনি সেই প্রবন্ধে ব্যাখ্যা করছেন। আমরা কিন্তু সুকুমার রায়কে তাই রবীন্দ্রনাথের কবিতার আদি অনুবাদক বলতে পারি। এছাড়া সবসময় 1912 এবং আমেরিকা থেকে ফেরার পরেও এই সময়ে সুকুমারের সঙ্গে রবিবাবুর যোগাযোগ কিন্তু নিয়মিত ছিল। কখনো রবীন্দ্রনাথের ওখানকার বাড়িতে, কখনো তিনি রামমোহন রায়ের জন্মদিনে তারা একসঙ্গে ব্রিস্টলে যাচ্ছেন তার সমাধি দেখতে, এবং রবীন্দ্রনাথ সেখানে উপাসনা করছেন। পিয়ারসন বা রোদেস্টানের বাড়িতে চারের নিমন্ত্রণে প্রায়ই তাদের দেখা যাচ্ছে। 1913 সালের 21শে জুলাই ইস্ট অ্যান্ড ওয়েস্ট সোসাইটিতে সুকুমার দ্য স্পিরিট অফ রবীন্দ্রনাথ নামে একটি প্রবন্ধ পড়েন। এইটি সম্ভবত এইটি কোনো ভারতীয়ের বিদেশে প্রথমতম রচনা, অর্থাৎ রবীন্দ্রনাথ সম্পর্কে তখনও তো পাশ্চাত্য কিছু জানতো না। সুকুমার রায়ের লেখা দিয়েই পাশ্চাত্যের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয়, পাশ্চাত্যের রবীন্দ্রনাথকে চেনা। শুধুমাত্র কারণ তখনও রবীন্দ্রনাথ নোবেল পাননি, তখনও পাশ্চাত্য তার সৃষ্টিকার্য সম্পর্কে কিছু জানে না। শুধুমাত্র রোদেনস্টাইনের সূত্রে কিছু তরুণ কবিদের মধ্যে সবে মাতামাতি শুরু হয়েছে। তো এই প্রবন্ধে রবীন্দ্রনাথ কি লিখছেন, সুকুমার রায় কি লিখছেন, তিনি হিন্দু ধর্মকে ব্যাখ্যা করছেন এবং রবীন্দ্রনাথের জীবন দর্শনকেও ব্যাখ্যা করছেন। রবীন্দ্রনাথ জ্ঞানের সঙ্গে প্রেম এবং বিশ্বাসের সঙ্গে জ্ঞানকে মিলিয়ে এমন একটা জীবন দর্শন তৈরি করেছেন যেখানে মৃত্যু জীবনের থেকে বড় নয়, যেখানে প্রকৃতির অঙ্গরূপেই মানুষ রয়েছে এবং কাজই হচ্ছে মানুষের প্রধানতম পরিচয়। সুকুমার এটা তার রবীন্দ্রনাথের সাহিত্য সৃষ্টি এবং তার কর্মের মধ্যে যে এই ছাপ রয়েছে এই দর্শনের, সেটাকেই দেখান। আমরা আশ্চর্য হয়ে যাই কিভাবে 25 বছরের এক যুবক প্রায় 53 বছরের এক প্রাজ্ঞ দার্শনিক কবি ও তার সৃষ্টির সঙ্গে পাশ্চাত্যকে পরিচয় করিয়ে দেন। এখানেই বোঝা যায় যে সুকুমার রায়কে আমরা জানি মন্ডা সম্মেলনের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ রূপে, আবুল তাবুল ঝালাপালা হজবরল স্রষ্টা রূপে, চলচ্চিত্র চঞ্চরী ননসেন্স টাইমের রচয়িতা হিসেবে, হাসির রাজা হিসেবে। সেই হাসির আড়ালে, সেই খেয়াল রসের আড়ালে আসলে যে একজন মেধাবী নিমগ্ন রবীন্দ্র অনুরাগীর বাস, তা এই প্রবন্ধের ছত্রে ছত্রে স্পষ্ট হয়ে উঠেছে। আবার পরবর্তীকালে দেখি 1940 সালে সুকুমার রায়ের পাগলা দাশু প্রকাশের আগে সুপ্রভা রায়ের অনুরোধে রবীন্দ্রনাথ ভূমিকা হিসেবে লেখেন, সুকুমারের লেখনী থেকে যে অবিমিশ্র হাস্যরসের উৎসধারা বাংলা সাহিত্যকে অভিষিক্ত করেছে তা অতুলনীয়। তার সুনিপুণ ছন্দের বিচিত্র ও স্বচ্ছন্দ গতি, তার ভাব সমাবেশের অভাবনীয় অসংলগ্নতা পদে পদে চমৎকৃতি আনে। তার স্বভাবের মধ্যে বৈজ্ঞানিক সংস্কৃতির গাম্ভীর্য ছিল, সেই জন্যই তিনি তার বৈপরীত্য এমন খেলার ছলে দেখাতে পেরেছিলেন। বঙ্গ সাহিত্যে ব্যঙ্গরসিকতার উৎকৃষ্ট দৃষ্টান্ত আরও কয়েকটি দেখা গিয়াছে, কিন্তু সুকুমারের অজস্র হাস্যোচ্ছ্বাসের বিশেষত্ব তার প্রতিভার যে সক্রিয়তার পরিচয় দিয়েছে তার ঠিক সমশ্রেণীর রচনা আর দেখা যায় না। 1920-21 সালে সাধারণ ব্রাহ্ম সমাজের যুবক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন সুকুমার রায় এবং প্রশান্ত চন্দ্র মহলানবিশ। এদের নেতৃত্বে তরুণ সভ্য যারা রবীন্দ্র ভক্ত ছিলেন তারা রবীন্দ্রনাথকে সাধারণ ব্রাহ্ম সমাজের সম্মানিত সদস্যরূপে গ্রহণ করার প্রস্তাব আনেন। স্বাভাবিকভাবেই রক্ষণশীল ব্রাহ্মদের অনেকেই এর ঘোরতর বিরুদ্ধাচরণ করেন।
এই সময় প্রত্যক্ষ ভূমিকা নেন সুকুমার রায় এবং প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তারা কেন রবীন্দ্রনাথকে চাই এই মর্মে একটি পুস্তিকা লেখেন এবং প্রচার করেন। শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের মত অনুযায়ী রবীন্দ্রনাথকে এই পদে গ্রহণ করা হয়। এই যে নিয়ত সৃষ্টিশীল এই অক্লান্ত কর্মী সুকুমার রায়, দুর্ভাগ্যের বিষয় যে সেই সময় এরপরেই দুরারোগ্য কালাজ্বরে আক্রান্ত হন। রবীন্দ্রনাথ তার প্রিয় অনুরাগীকে দেখতে যেতেন প্রায়ই। আমরা হিতেন্দ্র কিশোরের, সুকুমার রায়ের ভাই হিতেন্দ্র কিশোরের লেখাই পাচ্ছি, এক বিবরণে পাচ্ছি যে একদিন সন্ধ্যাবেলায় রবীন্দ্রনাথ সুকুমারকে শোনাচ্ছেন আমার সকল দুঃখের প্রদীপ জেলে গানটি। খুড়তুতো বোন মাধুরীলতা জানাচ্ছেন 29 আগস্ট 1923 অবস্থা ক্রমশ খারাপ হইতে লাগিল। সেদিন রবিবাবু দাদাকে দেখিতে আসিয়াছিলেন। দাদা তাহাকে দেখিয়া অত্যন্ত আনন্দিত হইলেন এবং তাহার গান শুনিতে চাহিলেন। গানের পর গান চলিল। তখন দাদার প্রশান্ত মুখখানি দেখিয়া মনে হইতেছিল যে তিনি পরম শান্তি লাভ করিয়াছেন। তিনি অনুরোধ করেছিলেন আছে দুঃখ আছে মৃত্যু গানটি গাইতে। এই গানের পর আবার অনুরোধ করেন দুঃখ এ নয় সুখ নয় গো গভীর শান্তি এ যে। রবীন্দ্রনাথ গাইলেন, একবার নয় দুবার। 1923-এর 10ই সেপ্টেম্বর সুকুমারের মৃত্যু হয়। 12ই সেপ্টেম্বরের উপাসনায় রবীন্দ্রনাথ বললেন, মানুষ যখন কঠিন রোগে পীড়িত তখন মৃত্যুর সঙ্গে তার প্রাণশক্তির সংগ্রামটাই সকলের চেয়ে প্রধান হয়ে ওঠে। আমার স্নেহভাজন পরম বন্ধু সুকুমার রায়ের রোগশয্যার পাশে এসে যখন বসেছি এই কথাই বারবার আমার মনে হয়েছে। আমি অনেক মৃত্যু দেখেছি, কিন্তু এই অল্প বয়সী যুবকটির মতো অল্পকালের আয়ুটিকে নিয়ে মৃত্যুর সামনে দাঁড়িয়ে এমন নিষ্ঠার সঙ্গে অমৃতময় পুরুষকে অর্ঘ্যদান করতে প্রায় আর কাউকে দেখিনি। মৃত্যুর দ্বারের কাছে দাঁড়িয়ে অসীম জীবনের জয়গান তিনি গাইলেন। তার রোগশয্যার পাশে সেই গানের সুরটিতে আমার চিত্ত পূর্ণ হয়েছে। এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু শেষ হলো না। আমরা জানি যে রবীন্দ্রনাথ একটা সময় বেশ কিছুদিন পরলোক চর্চা করেছিলেন। মহিতচন্দ্র সেনের কন্যা বুলাদেবীকে মিডিয়াম করে রবীন্দ্রনাথের সঙ্গে সুকুমারের সংযোগ হয় সুকুমারের মৃত্যুর 6 বছর পর। নানা গভীর বিষয়ে প্রশ্নোত্তরের পরে সুকুমারের অনুরোধে তাকে রবীন্দ্রনাথ শোনান তোরি আমার হঠাৎ ডুবে যায় ও অন্ধজনে দেহ আলো গান দুটি। এই সংযোগের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা হয়তো নেই, তবু অন্তরের টানে ইহলোক আর পরলোকে দুটি ঘনিষ্ঠ সৃষ্টিশীল সত্তার মিলন কল্পলোকে হলেই বা তাতে ক্ষতি কি? সুকুমার রায় এবং রবীন্দ্রনাথ এদের দুজনের একটা মিলের উল্লেখ না করেই পাচ্ছি না। সত্যজিৎ রায় জানাচ্ছেন যে তার বাবা রোগশয্যায় যে 2.5 বছর ছিলেন সেই সময়ই তার লেখার পরিমাণ সব থেকে বেশি এবং উৎকর্ষের দিক থেকেও তা অত্যাশ্চর্য। তিনি মারা যাবার 9 দিন পরে তার প্রথম বই আবোল তাবোল প্রকাশিত হয়, যার 3 রঙা মলাট, অঙ্গসজ্জা, টেলপিসের ছবি সবই তিনি নিজে হাতে করে রেখে গিয়েছেন। অপরদিকে 1941 সালের 30শে জুলাই অপারেশন টেবিলে যাবার আগে রবীন্দ্রনাথ রানীচন্দ্রকে নতুন কবিতা ডিকটেশন দিয়েছেন। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে, হে ছলনাময়ী। এবং রানীচন্দ্রকে বলছেন কিছু গোলমাল আছে, পরে ঠিক করবক্ষণ। অর্থাৎ গুরু শিষ্যের সৃজন কর্ম তাদের শেষ রোগশয্যায়ও থেমে থাকেনি। ভাবলে অবাক হতে হয়। উভয়ের সম্পর্কে এতটাই শ্রদ্ধাশীল ছিলেন যে বয়সের ব্যবধান কখনো তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। শিষ্যের ভক্তি, পুত্রের শ্রদ্ধা নিয়েও সুকুমার যেমন বন্ধু হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথের, তেমনি রবীন্দ্রনাথও পিতার লালন অথচ অপার শ্রদ্ধা নিয়েই বন্ধু হয়েছেন সুকুমারের। এদের উত্তরাধিকার এই শিক্ষাই বহন করে এনেছে আমাদের জন্য। আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদের বোধহয় এই শিক্ষার কথা প্রতিদিন একবার করে মনে করা দরকার।